আমরা অধ্যায় ৩ খাদ্য। খাদ্য আমাদের দেহ শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ সক্ষমতা তৈরি করে। আমরা যে সকল খাবার খাই তা সবই কি পুষ্টি সমৃদ্ধ? এখানে প্রশ্নবোধক চিহ্ন। স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ব্যক্তির বয়স, দৈহিক গঠন বা কাজের ধরন ইত্যাদি অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রয়োজন। গৃহীত খাদ্য পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিতি থাকতে হবে। অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয়। খাদ্যের মান সতেজতা ও গুণাগুণ অক্ষুণ্ণ রেখে সারা বছর ব্যবহার উপযোগী রাখার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। মূলত এখানে এখানে 5টা লাইনে যে মূল বক্তব্য হচ্ছে যে আমরা শরীরের যে খাবারটা খাই সেটা আমার দেহে শক্তি জোগাড় করে এবং শক্তি বৃদ্ধি করে এবং দেহে কোনো যদি ক্ষয় হয় সে ক্ষয় পূরণ করে এবং রোগ যদি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং কিছু খাবার আছে যেগুলো আমাদের অবশ্যই খেতে হবে, শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ এগুলো। আবার এখানে আরেকটা মূল বক্তব্য হচ্ছে যে অনেক খাদ্য আছে আমরা সহজে খাওয়ার পর কি বেশিক্ষণ রাখতে পারি, নষ্ট হয়ে যায়। এগুলো সংরক্ষণ করতে হবে। কিভাবে সংরক্ষণ করব সেটা এই অধ্যায়ে বলা আছে এবং এগুলো যে সংরক্ষণ করব সেগুলো যেন সতেজতা এবং গুণাগুণ ঠিক থাকে সেভাবে আমরা কি করব, এই খাদ্যগুলোকে উপযোগী করে সংরক্ষণ করব যাতে দীর্ঘদিন ধরে খেতে পারি। সুষম খাদ্য। এখানকার যে মূল বক্তব্য হচ্ছে যে সকল আমরা পরিমিত খাবার খাই সেগুলোকে অবশ্যই সুষম খাদ্য হতে হবে। সুষম খাদ্যের মধ্যে যে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন এগুলো থাকবে এবং আমিষের মধ্যে ভাত, রুটি এবং চর্বি বা বিভিন্ন জিনিস প্রতিদিন খাদ্য তালিকায় থাকতে হবে এবং আমাদের অনেক কিছু খেতে হবে এবং যেমন ভিটামিন, খনিজ লবণ এগুলো আমাদের খেতে হবে। কোনটা কার মধ্যে থাকে সেটা এখানে বলছে যে শাকসবজি, ফলমূলের মধ্যে সুষম খাদ্য থাকে। যেমন এখানে আমি আবার পরে ওই জিনিসটাই বুঝে দিচ্ছি। যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও প্রাণীর উপস্থিতি থাকে তাই সুষম খাদ্য। প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্য হিসেবে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, তেল, বাদাম ইত্যাদি থাকে। এর সাথে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল থাকতে হবে। এখানে মূল কথা হচ্ছে যে ভিটামিনের জন্য আমাদের অবশ্যই ফলমূল খেতে হবে আর খনিজ লবণের জন্য শাকসবজি খেতে হবে। এটা হচ্ছে মূল এখানকার ঘটনা। আর প্রতিদিনের খাদ্যের তালিকায় শর্করা, আমিষ, চর্বি জাতীয় ভাত, রুটি এগুলো খাইতে হবে। এখানকার হচ্ছে মূল কথা এটা। আমরা কি সুষম খাদ্য খাই? এই যে এখানে প্রশ্ন করেছে সেই প্রশ্নের তালিকায় এখানে আপনারা যে নোট আছে সেই নোট দেখে এইটুকু ফিল আপ করবেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যখন বাজারে নোট আসবে নোটগুলো পড়বেন তাহলে আপনারা সুন্দর বুঝতে পারবেন। এবার সারসংক্ষেপ। এই যে সুষম খাদ্যটা খাচ্ছি তার কী কারণ হচ্ছে? যথাযথ দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধের ক্ষমতার জন্য আমাদের প্রতিদিন খাবারে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকা প্রয়োজন। এই জন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে যাতে আমাদের প্রতিদিনের খাবার সুষম হয়। এখানকার 2 লাইনের মূল বক্তব্য হচ্ছে যে দৈহিক বৃদ্ধি বড় হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের প্রতিদিন শর্করা জাতীয়, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ জাতীয় খাবার খাইতে হবে। খাইলে আমাদের শরীরটা ভালো থাকবে। এই কারণে আমাদের সুষম খাদ্যটা খাইতে হবে। এখানকার এই মূল বক্তব্য। সুষম খাদ্য তালিকায় সম্পর্কে আরও কিছু জানি। আমরা 3য় শ্রেণীতে সুষম খাদ্য দল ও খাদ্য দলের খাদ্যসমূহ আমাদের শরীরে কী কাজে লাগে তা জেনেছি। শিশু, গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তির পুষ্টির চাহিদা ভিন্নতা রয়েছে। শিশুরা ধীরে ধীরে বড় হয়, এদের বাড়ন্ত শরীরের জন্য শরীরে গঠন করে, শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে এমন খাদ্য প্রয়োজন। তাই তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের আমিষ প্রয়োজন বা আমিষ দরকার, যেমন ডিম, মাছ, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাদ্য বেশি করে রাখতে হবে। এখানে যে বক্তব্যের মূল কাহিনী হচ্ছে যে এখানকার বক্তব্য হচ্ছে যে শিশুকালে একরকম খাইতে হবে, গর্ভবতী মায়েদের জন্য একরকম খাইতে হবে, বয়স্ক ব্যক্তির জন্য একরকম পুষ্টি চাহিদা
খাইতে হবে। অর্থাৎ শিশুদের পুষ্টি, গর্ভবতী মায়েদের পুষ্টি বয়স্ক ব্যক্তিদের ভিন্ন ভিন্ন হতে পারে। শিশুরা ছোটো থেকে বড় হয়, এই জন্য তারা বাড়ানোর জন্য তাদেরকে ডিম, মাছ, মাংস এগুলো করে বেশি করে খাইতে হবে। এটা হচ্ছে এখানকার মূল বক্তব্য। এখন বলতেছে নিচে শিশুদের 6 থেকে 12 বছরের জন্য সুষম খাদ্য তালিকায় নমুনা প্রমাণসহ দেওয়া হলো। যেমন ধরেন এটা খাদ্য দল: শর্করা, আমিষ, দুগ্ধজাত, ভিটামিন ও খনিজ লবণ, চর্বি। এখন আমরা বলবো শর্করা। শর্করার মধ্যে থেকে যেটা একটা টেকনিক আছে, টেকনিকটা আপনারা মনে রাখতে পারবেন। এই শর্করা জিনিসটা আসে চাল থেকে, যেখান থেকে চাল বা গম থেকে। যেমন শর্করা বলছে রুটি, পরাটা, পাউরুটি, ভাত, আলু, নুডলস। আমরা ভাত, রুটি এগুলো চাল থেকে আসে, পরাটাও ওই আটা থেকে আসে, পাউরুটিও আটা থেকে তৈরি হয়, ভাতও চাল থেকে আসে, নুডলসও চাল থেকে বা গম থেকে হয়। এই চালের কথা মনে তুলে এখানে মনে হয় শর্করা। এটা খেতে হবে রুটি, পরোটা, পাউরুটি খেতে হবে 1 থেকে 2টা 150 গ্রাম। ভাত, আলু, নুডলস খেতে হবে 1 কাপ 50 গ্রাম। এবার আমিষ কীভাবে চিনবো? আমিষ যেগুলো প্রাণী থেকে আসে, যেগুলো প্রাণী থেকে আমরা পাই সেগুলো আমিষ। মাছ, মাংস 1 থেকে 3 টুকরা খাবো, ডিম খাবো দিনে 1টা, ডাল খাবো 1 থেকে 3 কাপ দিনে। এর টোটাল হচ্ছে 60 গ্রাম। এই 60 গ্রাম হচ্ছে আমরা ডাল খাবো। তারপর দুগ্ধজাত আমরা মনে রাখবো যেগুলো গাভী থেকে আসে। যেমন গাভী থেকে দুধ দেয়, দুধ থেকে দই পাবো, পনির পাবো। এখন দুধ ও দই 1 গ্লাস খেতে হবে প্রত্যেকদিন, আর পনির খেতে হবে 1 টুকরা। এখানে খাদ্যের পরিমাণটা দেওয়া হয় নাই, ওইটুকু খালি হবে। এবার আছে ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিনটা আসে হচ্ছে, মনে রাখবেন, ভিটামিনটা আসে হচ্ছে আম, কলা, আপেল, কমলা ইত্যাদি ফল জাতীয়র মধ্যে থেকে ভিটামিন। আর খনিজ লবণ আছে শাকসবজি থেকে, কাঁচা সবজি এখান থেকে। আর রান্না করা বা কাঁচা সবজি খাবো আধা কাপ 100 গ্রাম, এবং ফলমূল খাবো একটি 100 গ্রাম। আর তেল ও চর্বি মনে রাখার বুদ্ধি, যে তেল জাতীয় জিনিস সেগুলো হচ্ছে ঘি, মাখন, ভোজ্য তেল, এগুলো 1 টেবিল চামচ। এখানে কিন্তু কাপ না, চামচ। 15 থেকে 20 কাপ। গর্ভবতী মায়েদের শরীরে আরেকটি শিশু থাকে, তাই মায়েদের বাড়তি পুষ্টি প্রয়োজন। গর্ভবতী মায়েদের শরীর গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধী খাদ্য প্রয়োজন। অন্যদিকে বয়স বাড়লে শরীরের শক্তি কমে যায়, তাই বয়স্ক ব্যক্তিদের জন্য সহজপাচ্য অপুষ্টিকর খাদ্য দরকার। এদের সুস্থ থাকার জন্য সহজে হজম হয়, হাড় ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধ খাদ্য প্রয়োজন হয়। এসব কিছুর বিবেচনা করে সুষম খাদ্য তালিকা তৈরি করা হয়। এখানে মূল কথা হচ্ছে গর্ভবতী মায়েদের শরীরে আরেকটি শিশু থাকে এবং শিশুরা বৃদ্ধি হয়, এই কারণে তাদের বেশি করে সুষম খাদ্য খাওয়ার দরকার এবং তাদের বাড়তি পুষ্টি প্রয়োজন। আর গর্ভবতী মায়েদের শরীরের গঠন, শক্তি প্রদানকারী এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খাদ্য প্রয়োজন দরকার। এবং কিছু বয়স্ক লোক আছে, তাদের সহজপাচ্য জিনিস খেতে হবে। সহজপাচ্য বলতে তরল জাতীয় জিনিস, নরম জাতীয় জিনিস খাইতে হবে, সহজপাচ্য, যাতে সে সহজে হজম করতে পারে। পুষ্টিকর খাদ্য দরকার, কারণ বয়স হয়ে গেলে কিন্তু কঠিন জিনিস সহজে হজম হতে চায় না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটা হচ্ছে এখানকার মূল বক্তব্য। 2 নম্বর হচ্ছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। আমরা সুষম খাদ্য দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য বিশেষত শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশ সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণের শরীরের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণ করে। এখানকার যে মূল বক্তব্য হচ্ছে এরকম যে যদি আমরা সুষম খাদ্য খাই, দেহ সুস্থ থাকবে, সবল থাকবে, কর্মক্ষম মানে কাজ করার মতো শক্তি থাকবে। সুষম খাদ্য খাওয়া অত্যন্ত প্রয়োজন। আর সুষম খাদ্য খেলে শিশুদের বিশেষ করে শারীরিক বৃদ্ধি হয়, বিকাশে সহায়তা করে। এই বিকাশ মানে বুদ্ধি বাড়ে, মস্তিষ্কের সুস্থতা বজায়, মস্তিষ্ক ঠান্ডা থাকে, ভালো থাকে, কোনো রোগ বালাই থাকে না। সুষম খাদ্যের জন্য শরীরের অত্যন্ত প্রয়োজন। আমাদের সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন? আমাদের সুষম খাদ্য গ্রহণ কেন করা প্রয়োজন? এই যে এখানে বক্সটা আছে, এখানে আপনারা ওই গাইড বই সুন্দর করে দেওয়া আছে, এখানে পড়বেন। এখানে যে আমি বলে দিই এটা মনে থাকবে না। এখন সুষম খাদ্য কেন প্রয়োজন তার সারসংক্ষেপ এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখেন। সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নাই। সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন। সুষম
খাদ্য গ্রহণ বয়স, লিঙ্গ এবং কাজের ধরন ভেদে আলাদা হতে পারে। এখানকার মূল বক্তব্য হচ্ছে, যদি আমরা সুস্থ সবল থাকতে চাই তাহলে আমাদের সুষম খাদ্য অবশ্যই প্রয়োজন, এবং সুষম খাদ্য গ্রহণের জন্য বয়স, শিশু বয়সের জন্য একরকম খাইতে হবে, যৌবন বয়সে একরকম খাইতে হবে, বৃদ্ধ বয়সের জন্য একরকম খাইতে হবে। লিঙ্গ মানে ছেলে মেয়ে, নারী পুরুষের জন্য আলাদা হতে হবে, ছেলে পুরুষ বৃদ্ধের জন্য আলাদা হবে, কাজের ধরন ভেদে আলাদা হতে পারে সুষম খাদ্যটা। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও কিছু জানি। আমরা আগে ছোট ছিলাম, এখন ধীরে ধীরে বড় হচ্ছি। প্রতিদিন আমরা নানান রকম কাজকর্ম, ছোটাছুটি, খেলাধুলা, লেখাপড়া করি। খেলতে গিয়ে সামান্য কেটে ছিঁড়ে গেলে কোনো ওষুধ ছাড়াই কয়েক দিনের মধ্যে তা ভালো হয়ে যায়। এর মূলে রয়েছে সুষম খাদ্য। এখানকার যে মূল বক্তব্য এটা হচ্ছে যে, আমরা ছোট থেকে যখন বড় হয়েছি, বড় হওয়ার সময় দেখা যাচ্ছে ছোটোবেলার সময় আমরা খেলা করছি, ছুটে হাত ছিলে গিয়েছিল বা হাত কেটে গিয়েছিল, সেই সময় আমরা সুষম খাদ্য খাওয়ার কারণে এমনিতেই একাই ওই ঘা বা ওগুলো ভালো হয়ে যায়। এটার মূলে রয়েছে কি সুষম খাদ্য। সুষম খাদ্য খাওয়ার পরে এই রোগটা কমে যায়। এখানকার হচ্ছে মূল কাহিনী বা মূল বক্তব্য। এখন বলছে সুষম খাদ্য উপাদানের আমাদের দেহে যে কাজ করে সেগুলো হচ্ছে দেহ বৃদ্ধি করে এবং ক্ষয়পূরণ করে। দেহের যে ঘাটতিটা হয়, রোগ প্রতিরোধের ঘাটতি বা ভিটামিনের দরকার, সেটা ক্ষয়পূরণ করে এবং সুরক্ষা প্রদান করে, দেহকে সুন্দর রাখে। তাপ উৎপাদন, শরীরে তাপ বৃদ্ধি করে এবং কাজ করার শক্তি প্রদান করে। আমরা তাপ থেকে শক্তি পাই, কাজ করার কী করে, শক্তি প্রদান করা। তাপ উৎপাদন ও কাজ করার শক্তি প্রদান করে সুষম খাদ্য। শারীরিক বৃদ্ধি ও কর্ম শক্তি বৃদ্ধি করে, আমাদের শরীর কর্ম শক্তি বৃদ্ধি করে। ছোটো থেকে বড় থেকে এরকম হবে যে শারীরিক বৃদ্ধি, শরীর যখন ছোটো থেকে বড় হবে তার শরীরের যখন বৃদ্ধি হবে তখন কর্মশক্তিটা বৃদ্ধি করায়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সুষম খাদ্য খেলে। প্রতিদিনে প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরের পুষ্টি ভারসাম্য নষ্ট হয়ে যায়। একটি খাদ্যের উপাদানের অভাবে আরেকটি উপাদান শোষিত হয় না, অর্থাৎ যথাযথ কাজ করে না। এর ফলে পুষ্টিকর খাবার খেলেও অনেকে পুষ্টিহীনতায় দেখা যায়। আবার কোনো উপাদান অপ্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা সহ নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। প্রতিদিনের খাবার সুষম না হলে শরীরের দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজে শরীরে রোগে আক্রমণ হতে পারে। প্রতিদিনের খাদ্য সুষম না হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সঠিক অনুপাতে ও সময় মতো খাদ্য গ্রহণে ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রমের বিষয়টি বিবেচনা রেখে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। এখানকার যে এই লাইনগুলোর বক্তব্য হচ্ছে, যদি আমরা সুষম খাদ্য খাই তাহলে আমাদের শরীরে কোনো পুষ্টি ভারসাম্য নষ্ট হবে না। কিন্তু কোনো কারণে সুষম খাদ্যের মধ্যে একটা খাদ্য খাচ্ছি না, কিন্তু সব খাচ্ছি, তাহলে কিন্তু শরীরে আর কাজ করবে না। ওই একটা ঘাটতি উপাদানের জন্য শরীরের অন্য যে অসুখটা হয় সেটা হতেই থাকবে। এবং পর্যাপ্ত পরিমাণে খাবার খেলেও একটা উপাদান খাচ্ছি না সুষম খাদ্যের, যেমন ফল খাচ্ছি না, ওই ফলের যে কাজটা সেটা শরীরে করবে না। এই কারণে সুষম খাদ্য সঠিকভাবে খাইতে হবে এবং সমবন্টনে খেতে হবে। এখানকার মূল কাহিনী বলছে। আর এটা বলতেছে যে শিশুদের যদি সুষম খাদ্য না খায় তাহলে শিশুদের বৃদ্ধি স্বাভাবিক হবে না। এই কারণে হবে না, সব খাচ্ছি কিন্তু একটা সুষম খাদ্য খাচ্ছি না, যেমন আমরা ফল খাচ্ছি না, সব খাচ্ছি, তাহলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত করবে। ব্যাহত মানে বৃদ্ধি পাবে না বা শরীর বৃদ্ধি হবে না। এই কারণে আমাদের কি করতে হবে, যদি সঠিক সময়ে যদি আমরা সুষম খাদ্য খাই সঠিক পরিমাণে, তাহলে আমাদের ঘুম ভালো হবে এবং মানসিক চাপটাও কমে যাবে, আমাদের ব্রেনটা ঠান্ডা থাকবে। এবং বয়স, লিঙ্গ এবং শারীরিক ভিত্তিতে আমাদের সুষম খাদ্যটা খাওয়া প্রয়োজন। এটা এখানকার এর মূল বক্তব্য ছিল এখানকার। এবার সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। সুস্থ থাকার জন্য শুধু সময় ও পুষ্টিকর খাবার খেলেই হবে না, বরং সেগুলো আমরা কখন খাই, কতক্ষণ পর খাই, দিনে কতবার খাই সেটাও গুরুত্বপূর্ণ। আমরা অনেকে খাবার গ্রহণের কোনো নিয়ম মেনে চলি না, যখন মনে হয় তখন, অথবা এক এক দিন এক এক সময় খাই, আবার অনেকক্ষণ না খেয়েও থাকি। এখানকার সময় মতো খাদ্য গ্রহণের এখানে বলা হয়েছে যে সুষম খাদ্য খালেই হবে না, নির্দিষ্ট সময়ে খেতে হবে।
এই একটা নির্দিষ্ট সময় না খেলে দেখা যায় সুষম খাদ্যটা পেটে হজম হবে না, বিভিন্ন রোগ বালাই সৃষ্টি হবে, বা সুষম খাদ্য খাওয়ার পরেও হজম হবে না। কারণ এই কারণে শুধু সুষম খাদ্য খেলে হবে না, সুষম খাদ্য খাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হবে। এখানকার এই বক্তব্যটা কথা বলছে, এই কারণে বলছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। এখনকার সময় মতো এগুলো আপনারা গাইড থেকে বা নোট থেকে পড়বেন, এগুলো আমি এখানে বলে দিলে এগুলো মনে থাকবে না। সারসংক্ষেপ: সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সঠিক সময়ে খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে, তেমনি খাদ্য গ্রহণেরও নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। এই 2 লাইনে বক্তব্য হচ্ছে যে শরীর সুস্থ রাখতে হলে পুষ্টিকর খাবারের পাশাপাশি সময় মতো খাদ্য গ্রহণ করতে হবে। কারণ সময় মতো খাদ্য গ্রহণ না করলে এক এক সময় এক এক রকম খাচ্ছি, তাহলে পেটে হজম হবে না এবং পেটে বিভিন্ন ধরনের গণ্ডগোল দেখা দেবে। যেমন বিদ্যালয়ে যেমন নির্দিষ্ট সময় পর পর একটা ঘন্টা পরে বা ক্লাস শুরু হয়, ওইরকম নির্দিষ্ট সময় পর পর আমাদের শরীর সুস্থ রাখার জন্য খাইতে হবে। সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানান ধরনের উপাদান কাজ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে অপরিমিত মানে হচ্ছে নিয়মিত না, অপরিমিত ও বিশৃঙ্খল খাদ্যাভ্যাসে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সময় মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে আলসার বা ক্ষত, এই আলসার মানে ঘা, আলসার বা ক্ষত, বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। এখানকার যে মূল বক্তব্য হচ্ছে, যদি আমরা সঠিক সময় মতো যদি খাবারটা না খাই, এলোমেলোভাবে যদি খাবার খাই, কখনো দুপুর, কখনো সকাল, কখনো রাত্রে, কখনো মধ্যরাত্রে, এতে হয় কি স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়, যে কোনো রোগ বালাই সৃষ্টি হবে। আর সময় মতো যদি আমরা খাদ্য যদি না খাই, তাহলে দেখা যাচ্ছে যে পাকস্থলীতে ঘা হবে বা বদহজম হবে বা ওজন কী হবে, বৃদ্ধি হবে বা ওজন কমে যাবে, এগুলো সমস্যা দেখা যায়। এই কারণে আমাদের কি উচিত, সময় মতো খাইতে হবে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে না। আর যদি আমরা না খাই তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে। সঠিক সময়ে খাবার খেলে শরীর সুস্থ কর্মক্ষম থাকে। সঠিক সময়ে যদি আমরা খাবার খাই, শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, ব্রেনটা আমাদের কাজকর্ম করবে, তার শক্তি বৃদ্ধি পায়, ভালো থাকে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। আমরা যদি সময় মতো খাই তাহলে এই 3টা কাজটা সবসময় হয়। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। প্রতিদিন সকাল 8টার মধ্যে সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। এখানে বলছে যে প্রতিদিন কটায়, সকাল 8টার মধ্যে সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। দুপুরে খাবার গ্রহণের সঠিক সময় বেলা 12:30 থেকে 1টার মধ্যে খেতে হবে। আর সকালের নাস্তা মোটামুটি পেট ভরে খেলে দুপুরে খাবারের মাঝামাঝি পরিমাণ হওয়া উচিত। এই 2 লাইনের বক্তব্য হচ্ছে যে প্রতিদিন 8টার মধ্যে খাওয়া ভালো এবং দুপুরে যে খাবারটা খাবো সেটা 12:30 থেকে 1টার মধ্যে খাইতে হবে। আর সকালের নাস্তাটা যদি আমরা মোটামুটি পেট ভরে খাই, তাহলে দুপুরে খাবারটা একটু মাঝারি পরিমাণে খেলেই চলবে। হ্যাঁ, রাতের খাবারের সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলতে হবে। রাতের যে খাবারটা খাবো সন্ধ্যা 7টার মধ্যে খেলে খেয়ে ফেলা ভালো। দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি থাকে। কোনো কারণে এই সময়ের মধ্যে খাওয়া সম্ভব না হলে অন্তত ঘুমানোর ঘণ্টা 3 আগে রাতে খাবার গ্রহণ করা উচিত। রাতে সহজপাচ্য খাবার খাওয়া ভালো। সহজপাচ্য মানে তরল জাতীয় খাবার, যেমন ওই যে তরকারি জাতীয়, যেমন ঝোল টান বেশি থাকে, শুকনা যেন না খায়। এই 3 লাইনের বক্তব্য হচ্ছে যে রাতের খাবারটা অবশ্যই 7টার মধ্যে খেতে হবে, দেরিতে খাওয়া চলবে না। আর যদিও আমরা যদি দেরিতে খাই তাহলে আমাদের ঘুমানোর 3 ঘন্টা আগে খেতে হবে, 3 ঘন্টা 3 আগে গ্রহণ করতে হবে এবং রাতে সহজপাচ্য খেতে হবে, তরল জাতীয় বা ঝোল দিয়ে খেতে হবে। খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই জন্য প্রতি বেলায় খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। এতে হজম ভালো হয়, পরিপাকতন্ত্র সুস্থ ও কর্মক্ষম থাকে এবং
অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। এই 2 লাইনের বক্তব্য হচ্ছে যে শরীরে যে আমরা খাবারটা খাই তা হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই কারণে যখন আমরা প্রতিবেলায় একবেলায় যখন খাবো, খেয়ে আরেক বেলায় যখন খাবো, এর মাঝখানে 4 ঘন্টার বিরতি দেওয়া প্রয়োজন। এতে হজম ভালো হবে এবং আমার যে শরীরে পরিপাক তন্ত্রটা আছে সুস্থ থাকবে এবং কর্মক্ষম থাকবে এবং মোটা হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার নিয়মিত অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। আমরা যদি নিয়মিত খাদ্য গ্রহণ করি আর অনিয়মিত খাদ্য গ্রহণ করি, এই দুটোর কী প্রভাব হতে পারে সেই ব্যাপারে বলতেছি। হ্যাঁ, নিয়মিত অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব কোনটা কি এটা আপনারা নোট দেখে এখানে সুন্দর করে পড়বেন। গাইডে ভালো দেওয়া আছে এবং বই থেকেও সুন্দর করে ফিল আপ করবেন নিজে। এখানে যদি আমি বলে দিই মনে থাকবে না। এখন খাদ্য সংরক্ষণ। এখানে খাদ্য সংরক্ষণ যেটা বলা হচ্ছে যে সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সবসময় পাই না। কিছু খাদ্য শীতকালে, কিছু গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসেই পাওয়া যায়। খাদ্যদ্রব্য পচনশীল হওয়ার সহজে নষ্ট হয়ে যায়। তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন। জীবাণু সংক্রমণ ও পচন রোধ করে খাদ্য স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়া হলো খাদ্য সংরক্ষণ। এখানে মূল বক্তব্য হচ্ছে যে সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর সবসময় পাই না। কিছু খাদ্য শীতকালে পাই, কিছু খাদ্য গ্রীষ্মকালে পাই। আবার কিছু খাবার আমরা সারা বছরই পাই। এই কারণে খাদ্য যেন পচে না যায় বা নষ্ট না হয়, এই কারণে আমাদের কী করতে হবে? খাদ্য সংরক্ষণ করতে হবে। কীভাবে খাদ্য সংরক্ষণ করব সেটা আমরা ধাপে বুঝাবো। এখানে যেটা বলা আছে যে খাদ্য সংরক্ষণ করার প্রয়োজনটা কেন? যে একটা 10 কেজি মাংস তো আমি একদিনে খেতে পারবো না, 2 জন বা 3 জন মিলে। এই কারণে খাদ্য সংরক্ষণ করে রাখতে হবে। কোথায়? ফ্রিজে, যাতে যেন খাদ্যটা আমি আরও অনেক দিন খেতে পারি। এটাকে বলে সংরক্ষণ। অর্থাৎ জীবাণু সংক্রমণ, ওই খাদ্যেতে যেন কোনো জীবাণু না আসে, পোকামাকড় না আসে এবং পচন রোধ কোনো ধরনের পচে না যায়। এই যে করে খাদ্য স্বাদ ও গুণাগুণ, খাদ্যের যে স্বাদ, টেস্টটা এবং গুণাগুণ যেন ভালো থাকে, অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াটা হলো খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণের উপায় কি কি? হ্যাঁ, খাদ্য সংরক্ষণের উপায়গুলো এখানে বক্স আছে। বক্সে ধান, গম আমরা শুকিয়ে এরকম করা হয়, শুকিয়ে সংরক্ষণ করা হয় এইরকম। আমরা সারসংক্ষেপটা পড়ব। খাদ্যের বৈশিষ্ট্য ও গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন শুকিয়ে, ফ্রিজে রেখে, লবণ দিয়ে ইত্যাদি। এর ফলে খাদ্য বিষক্রিয়া মুক্ত নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদামে বা হিমাগারে রেখে সংরক্ষণ করে থাকি, তেমনি বাড়িতেও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকি। এই 3-4 লাইনের বক্তব্য হচ্ছে এরকম যে খাদ্যকে সংরক্ষণ করতে গেলে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য লাগে। এই খাদ্যটা যেন গুণাগুণ ঠিক থাকে, মানসম্মত যেন থাকে, সেই কারণে কিছু সময় কিছু খাদ্যকে শুকিয়ে আমরা সংরক্ষণ করি, কিছু ফ্রিজে করি, কিছু লবণ মেখে আমরা সংরক্ষণ করি, যাতে যেন দীর্ঘদিন ধরে খাওয়া যায় এবং এই খাবারটা যেন বিষক্রিয়া মুক্ত হয়, বিষ যেন না থাকে বা নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ধরে যেন খেতে পারি। সেই কারণে এর মূল বক্তব্য এটাও। এখানে সেটাই বলতেছে যে ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি হিমাগারে বা গুদামে রেখে করা হয় এবং বিভিন্ন সময় আমরা বাড়িতেও করি, বিভিন্ন সংরক্ষণ করি, যেমন আচার, বিভিন্ন তেল দিয়ে আচার তৈরি করে সংরক্ষণ করি। খাদ্য সংরক্ষণের উপায় সম্পর্কে আরও কিছু জানি। শুকিয়ে সংরক্ষণ, এখানে বলা যায় শুকিয়ে সংরক্ষণ। এই যে এখানে আমরা চিত্র দেখতেছি বিভিন্ন ধরনের খাদ্যশস্য সংরক্ষণ, বয়ামের মধ্যে রাখা হয় বা মাটি হাঁড়ির মধ্যে রাখা হয়। আগেকার আমার দাদা দাদিরা এইরকম করে রাখতো। রোদে অথবা ড্রায়ারে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রচলিত পদ্ধতি। খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অনেক প্রকার খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, মাছ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, সিমের বিচি, কাঁচা আম, বরই রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে বীজ শুকানোর পরও সাধারণত তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। শুকনো ও বায়ুরোধী পাত্র ব্যবহার করে পাত্রের মুখে কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে
দেওয়া হয়, এভাবে সংরক্ষণ করা হয়। এখানকার মূল বক্তব্য হচ্ছে এইরকম যে শুকিয়ে কী করি আমরা, বিশেষ করে মূল বক্তব্যটা হচ্ছে ধান, সরিষা, গম, ডাল, মাছ এগুলো আমরা শুকিয়ে সংরক্ষণ করি। যেমন যে মাছকে শুটকি মাছ করি, ডালকে শুকিয়ে আমরা কী করি সংরক্ষণ করি। তাছাড়া সিমের যে বিচিটা আছে, বিভিন্ন ধরনের মশলা বাজার থেকে নিয়ে আসা হয়, কাঁচা আম, বরই, রোদ, এগুলো আমরা শুকিয়ে সংরক্ষণ করি যাতে সারা বছর খাওয়া যায়। আবার গ্রামে দেখা যাচ্ছে যে এই হাঁড়ি থাকে, হাঁড়িতে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে ভিতরে বিভিন্ন চাল রেখে কাপড় দিয়ে মাটিতে ঢেকে এগুলো সংরক্ষণ করা যায় যাতে পোকামাকড় বা কোনো কিছু না হয়। এবার হচ্ছে ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ। সাধারণত তাপমাত্রা ও পরিবেশে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়। এসব খাদ্য ফ্রিজ বা হিমাগারে রেখে সহজেই সংরক্ষণ করা যায়। বাড়িতে সাধারণত 4 ডিগ্রি থেকে -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এই তাপমাত্রায় খাদ্য পচনকারী অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে, ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না এবং কয়েক মাস সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে হিমাগারে আলু, গাজর, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের মাছ বছরব্যাপী সংরক্ষণ করা হয়। এই ফ্রিজে বা হিমাগারে রেখে সংরক্ষণ। এখানকার মূল বক্তব্য হচ্ছে যে মাছ, মাংস, সবজি, এগুলো ফল এগুলো সহজেই কয়েকদিনের মধ্যে পচে যায় যাতে নষ্ট না হয়। সেই কারণে এগুলা কী করি আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়িতে যে ফ্রিজটা থাকে এই ফ্রিজের মধ্যে আমরা রাখি, রেফ্রিজারেটরের মধ্যে রাখি যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। এবং এতে হয় কি এখানে পচেও যায় না এবং এখানে অণুজীব কিছু ছোটো ছোটো জীব আছে আমরা চোখে দেখতে পাই, সেগুলো যেন আক্রমণ করে পচে না যায়, না ফেলাতে পারে, সেই কারণে এই কাজটা করা হয়। এবং এই কারণে বাণিজ্যিকভাবে যেমন আলু টনকে টন আলু হিমাগারে রাখে, গাজর, মটরশুঁটি, বিভিন্ন ধরনের মাছও বছরব্যাপী সংরক্ষণ করে থাকা হয়। কিউরিং কিউরিংটা হচ্ছে লোনা পানি যে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। কোনো খাদ্যকে খাবারে লবণ বা এদের দ্রব্য দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। যখন ফ্রিজে প্রচলিত ছিল না ফ্রিজ, তখন কিউরিং খাদ্য সংরক্ষণের যখন ফ্রিজে প্রচলন ছিল না তখন কিউরিং খাদ্য সংরক্ষণের খুবই জনপ্রিয় পদ্ধতি ছিল। একসময় দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো। এই পদ্ধতিতে মাংস, বিভিন্ন ফলমূল, সবজি সংরক্ষণ করা হয়। এখানকার কিউরিংয়ের মূল বক্তব্য হচ্ছে কিছু কিছু খাদ্যকে লবণ দিয়ে মেখে আমরা রেখে আমরা সংরক্ষণ করি। কখন সংরক্ষণ করতাম? যখন ফ্রিজের প্রচলনটা ছিল না, বাংলাদেশে যখন ফ্রিজ ছিল না, তখন এই লবণ দিয়ে মিশিয়ে আমরা রাখতাম। এই পদ্ধতি লবণ দিয়ে মিশিয়ে রাখার পদ্ধতিকেই বলা হয় হচ্ছে কিউরিং পদ্ধতি। একসময় হতো কি যে প্রচুর ইলিশ মাছ বাংলাদেশে হতো, খাওয়ার লোক ছিল না। তখন করতো কি যে ইলিশ মাছকে বিভিন্ন লবণ মেখে বরফ দিয়ে ঢেকে রাখা হতো যাতে ইলিশ মাছ নষ্ট না হয়, এবং এই পদ্ধতিতে বিভিন্ন মাছ, মাংস, ফলমূল এরকম সংরক্ষণ করা হতো। এবার আচার ও জ্যাম, জেলি, এখানে আমরা জেলি বা আচারের যে বয়াম দেখতে পাচ্ছি, ভিতরে আচার রাখা হয় যাতে আচার নষ্ট না হয়। যখন কোনো খাদ্যকে ফল ও সবজি সাধারণত লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার, মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয় তখন প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলে। যেমন আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদি আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ফল বা ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম, জেলি হিসাবে সংরক্ষণ করা হয়। এখানকার মূল বক্তব্যটা হচ্ছে এরকম যে বাসাবাড়িতে যে মায়েরা বা নানিরা যে আচারটা তৈরি করে, আচারে বিভিন্ন ধরনের লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার বা বিভিন্ন মশলা ব্যবহার করে। এইগুলো মশলা ব্যবহার করার পর যে প্রস্তুতকৃত যে জিনিসটা তৈরি হয় আচার, যাতে আচারটা দীর্ঘদিন ধরে খাওয়া যায়, আচারটা যেন নষ্ট না হয়। এই কারণে মাঝে মাঝে আচার কী করে আমার দাদিরা, নানিরা বা মায়েরা রোদে শুকিয়ে দেয় যাতে আচারটা নষ্ট না হয়। এটাকে বলা হয় আচার ও জ্যাম জেলি পদ্ধতি।
আবার অনেক সময় দেখা যাচ্ছে আমের আচার, জলপাই, তেঁতুল এগুলোর আচার যখন করা হয় তখন বিশেষভাবে এই মশলাগুলি ব্যবহার করা হয়, যাতে সংরক্ষণ করে দীর্ঘদিন যেন আমরা খেতে পারি এবং তার গুণাগুণটা কিন্তু ঠিক থাকে। এবং বিভিন্ন ধরনের ফলের রস বা চিনির সাথে বিভিন্ন ধরনের জেলি হিসেবেও সংরক্ষণ করা হয়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়ার প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এই ২ লাইনে বক্তব্য হচ্ছে যে মানুষের প্রথম চাহিদা হচ্ছে খাদ্য। খাদ্য না হলে বাঁচবে না। আর পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য আমাদের কি খাদ্য সংরক্ষণ করতে হবে, যাতে খাদ্যের ঘাটতিটা না হয়। ওই কারণে সংরক্ষণ করতে হবে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব কেন? খাদ্য সংরক্ষণের গুরুত্ব কেন এটা আমরা গাইড থেকে পড়বো, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সারসংক্ষেপ। খাদ্য সাধারণ রান্না করা বা কাঁচা যাই হোক প্রাকৃতিক কারণে অল্প সময়ে ব্যবধানে তা নষ্ট হয়ে বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে, মানে খাওয়া যায় না। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এর ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। এখানকার মূল বক্তব্য হচ্ছে যে প্রাকৃতিক নিয়মে কিছু কিছু খাবার আছে যা অল্প সময়ে নষ্ট হয়ে যায় এবং এগুলো খাওয়ার মানে অনুপযোগী হয়ে পড়ে। এই কারণে এগুলো সতেজ ও গুণগত মান ঠিক রাখার জন্য দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করতে আমাদের কী হয়, অপচয় রোধ করার জন্য আমাদের এই খাদ্যগুলো সংরক্ষণ করতে হবে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ, দুগ্ধজাত খাদ্য সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ারই অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে খাবারের পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে এইসব খাদ্য সারা বছর সরবরাহ করা হয়, এমনকি বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছর চাহিদা মেটানো হয়। খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। এখানকার মূল বক্তব্যটা হচ্ছে এরকম যে এই যে অণুজীব, মানে কিছু কিছু খাবার আছে যা মাছ, মাংস, ফল, শাকসবজি মানে অতি সহজে অণুজীব, ব্যাকটেরিয়া বা এই ধরনের দ্বারা তাড়াতাড়ি আক্রান্ত হয়ে পচে যায়। এগুলো যেন পচে না যায় এবং এগুলো যেন নষ্ট না হয়, এই কারণে কী করতে হয়, তাদেরকে আমরা খাদ্য সংরক্ষণ করি, যাতে এই যে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে কি খাদ্যটা পচে না, নষ্ট হয় না। এই কারণে আমরা করি কি, এটা দীর্ঘ সময় ধরে খাই। কোনো কোনো সময় দেখা যাচ্ছে আমাদের দেশে ধান বা অন্য কিছু সংরক্ষণ করে রাখলাম, যখন দুর্ভিক্ষ দেখা দিল ওই খাদ্যটা আমরা গোডাউন থেকে বের করে নিয়ে আমরা খাই। এই কারণে খাদ্যটা সংরক্ষণ করা হয়। আবার এখানে বোঝা যায় খাদ্য সংরক্ষণের মাধ্যমে এইসব সারা বছর আমরা কী করি, খাদ্যটা যদি সংগ্রহ করি সারা বছর এই খাদ্যটা আমরা খেতে পারি। যেমন অনেক সময় বাসা বাড়িতে দেখা যাচ্ছে যে ১ মণ, ২ মণ, ৬ মণ চাল রাখে, সংরক্ষণ করে রাখে এবং ওই চালটা প্রত্যেক মাসে মাসে খায়। এই যে রাখা, এটা সংরক্ষণ করে রাখা হয়, সেটাই বলতেছে। আর শীতকালে আলু হিমাগারে রেখে সারা বছর আমরা কি চাহিদা মেটানো হয়। যেমন শীতকালে দেখা যাচ্ছে যে হিমাগারে আমরা চাল রাখি, চালটা রাখার কারণ আলুটা রাখি, আলুটা রাখার কারণে প্রত্যেক মাসে মাসে হিমাগার থেকে আলু বের হয়। ওই আলু আমরা বাজারে আসে, বাজার থেকে আমরা কেনাকাটা করে আমরা কী করি, আমাদের তরকারি খাবারের মানে চাহিদা মেটাই। এই কারণে আলু হিমাগারে রেখে আলু সংরক্ষণ করতে হয়। যদি সংরক্ষণ না করি তাহলে একটা আলু ৩ মাসের মধ্যে শেষ করতে হবে, আর ৯ মাস কীভাবে আমরা খাদ্য পাবো। এই কারণে খাদ্যের অপচয় রোধ করতে হবে, গুণগত বজায় রাখতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে। এইরকম করলে খাদ্যর সংরক্ষণের গুরুত্বটা আমরা অপরিসীম। মূল কথাটা হচ্ছে যে খাদ্য আমাদের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কারণ খাদ্য সংরক্ষণ না করলে একবারে সব খাদ্য একবারে যদি নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আমরা এই খাদ্য আর পাবো না। এরকম খাদ্য সংরক্ষণের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আর এখানে যে অনুশীলনগুলো দেওয়া আছে
আপনারা বই দেখে পড়বেন। এগুলো বইয়ে সুন্দর করে লেখা আছে, আর এখানে যদি আমি বলি সেগুলো মনে থাকবে না। ধন্যবাদ সকলকেই, আবার দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।